So this is the second video. Let's start the chapter named দেশীয় ব্যাংকিং ব্যবস্থা বা ইন্ডিজেনাস ব্যাংকিং সিস্টেম। বইতে যে ধারণার বিষয় উল্লেখ করেছে কনসেপ্ট যে বলেছে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং আইনের বাইরে থেকে আমানত সংগ্রহ করে ঋণ প্রদান করে এবং ব্যাংকের মতো কাজ কারবার করে তাকেই মেনলি বলা হয় দেশীয় ব্যাংকার। আর এখানে আরও বলেছে যে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান ছাড়াও একক ব্যক্তিও দেশীয় ব্যাংকার হিসেবে কাজ করতে পারে, তবে মহাজনদের সাথে দেশীয় ব্যাংকারদের কাজে যথেষ্ট পার্থক্য আছে। সাধারণ মহাজনদের প্রধান কাজই হলো সুদে টাকা খাটানো, কিন্তু দেশীয় ব্যাংকাররা সুদের ভিত্তিতেও ঋণ দেওয়া ছাড়া আর্থিক মধ্যস্থ কারবারি হিসেবেও কাজ করে। প্রাচীন আর মধ্যযুগে ভারতে দেশীয় ব্যাংকারদের প্রভাব ছিল খুব বেশি, কিন্তু বর্তমান আধুনিক ব্যাংক ব্যবস্থা প্রচলিত হওয়া দেশীয় ব্যাংকারদের প্রভাব ভীষণভাবে হ্রাস পেয়েছে। আর এখানে বলেছে বিশেষত 1949 খ্রিস্টাব্দ থেকে যখন ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন চালু হয় তখন তারপর থেকেই দেশীয় ব্যাংকারদের কাজের পরিধি হ্রাস পেতে থাকে। এখানের ছোট ধারণা, মানে সহজ কথা বলছি, মানে মূল বক্তব্যটা এরা হলো সেই সব ব্যক্তি, মানে এই ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা লোন দিচ্ছে, তারা হলো সেই সব ব্যক্তি যা বা বেসরকারি প্রতিষ্ঠান যারা ব্যাংকিং আইনের বাইরে আমানত সংগ্রহ করে আর ঋণ দেয়। মানে আমাদের কি ব্যাংকরা মেনলি কি করে, আমাদের থেকে টাকা জমা নেয়, ব্যাংকে রাখে, আর আমাদেরকে লোন দেয়, মানে যাদের লাগবে তাদের থেকে বেশি ইন্টারেস্টে টাকা চার্জ করে, ওটাই হচ্ছে এখানে। কিন্তু এখানে একটুখানি পুরানো পদ্ধতি, আর কিছুই না। এখানে পার্থক্য হচ্ছে যে এদের সাথে সাধারণ মানুষ, মানে এদের সাথে সাধারণ মহাজনদের একটু পার্থক্য আছে। এরা মহাজনের চেয়ে অনেক বেশি সংগঠিতভাবে কাজটা করে। এটাই হচ্ছে যে এদের মানে মূল পার্থক্য। দেশীয় ব্যাংকারদের অনেক কটা বিভাগ থাকে, সাব ডিভিশন যেগুলোকে বলে। তার মধ্যে 4টে হচ্ছে গুজরাটি শ্রফ, মূলত গুজরাট ও কলকাতায় সক্রিয় থাকে। শিকারপুরি বা মুলতানি শ্রফ, এরা মুম্বাই ও কলকাতায় চা বাগান অঞ্চলে কাজ করে। চেট্টিয়ার, দক্ষিণ ভারতে এদের প্রভাব বেশি। মারোয়াড়ি, কায়াস, উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন অংশে এরা পরিচিত। এটা মেনলি মনে রাখতে হবে, আর কিছুই না, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এবার 3 নম্বর বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র বা নেসেসারি ডকুমেন্টস। তখনকার দিনে মেনলি যারা লোন নিত তাদেরকে লোন ফেরত দেওয়ার জন্য এই হুন্ডি বা চেট্টি এইগুলো হয়, হুন্ডি সাইন করানো হতো। এখানে বলা হয়েছে এরা খুব বেশি কাগজপত্র ব্যবহার করে না, মূলত হুন্ডি বা প্রমিসারি নোট এর মাধ্যমেই সব লেনদেন করা হতো। হুন্ডি হলো এক প্রকার শর্তহীন প্রতিশ্রুতিপত্র, যেখানে নির্দিষ্ট সময়ে টাকা দেওয়ার কথা লেখা থাকে। ওই ছোট করে বলেছে যে এখানে এটা একটা শর্তহীন, মানে প্রতিশ্রুতির পত্র হবে যে আমি তাকে টাকাটা ফিরিয়ে দেবো নেক্সট টাইম যখন এই হবে, ওই হুন্ডির মাধ্যমে। দেশীয় ব্যাংকারদের মেনলি 4টে কাজ থাকে। এটা হচ্ছে নেক্সট পয়েন্ট, ফাংশনস অফ ইন্ডিজেনাস ব্যাংকার। 4টে কাজ থেকে, তার মধ্যে প্রথম কাজ হলো ঋণ প্রদান। জমি বা সোনার গয়না বন্ধক রেখে কৃষক ও ছোট ব্যবসায়ীরা সহজভাবে ঋণ নিতে পারে, খুব সহজেই নিতে পারে। মানে এদের কাছে বেশি, যেমন লোন নিতে গেলে আমার কাছে একটা ভালো ক্রেডিট স্কোর চাই, ওসব নিয়ে ভাবতে হবে না। এরা খালি জমি বা গয়না বন্ধক রেখে, যেগুলো পরে সিজ করে নিতে পারে, সেটা একটা আলাদা ব্যাপার, রেখে কৃষক ও ছোট ব্যবসায়ীদের সহজে ঋণ দিয়ে দেয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে, মানে 2 নম্বর কাজ, অর্থের স্থানান্তর। হুন্ডির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মানে ধরো আমি আমার একটা বন্ধুর নামে হুন্ডি লিখলাম, হুন্ডি সাইন করলাম যে আমি ওকে এত টাকা দিচ্ছি, আমি পরে এই টাকাটা মানে ও আমার থেকে কেটে নেবে, ও আমাকে দেবে, দায়বদ্ধ থাকবে ও আমার কাছে। এটাই মেনলি বলা হয়েছে।
বিপণনের সাহায্য। গ্রাম থেকে শহরে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের ঋণের ব্যবস্থা করে দেয়। মেনলি এখানে যে গ্রামীণ বাসিন্দা সেখানেই মেনলি সব ব্যাংকার থাকতো, মানে সাহায্য করতো মহাজনদের জায়গায়। গ্রাম থেকে যে শহরে জিনিসপত্র নিয়ে যায়, তাদের মানে খরিদ্দারদের ধারে পণ্য ক্রয় করতেও সাহায্য করে। মানে যারা ধারে নিতে চায় তাদেরকে সহজেই মানে দিয়ে দেয়। কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় বলে মানে তারা, যাদের কাছে তাড়াহুড়ো আছে তারা ওখানে যায়, ব্যাংকের কাছে না গিয়ে। এর মধ্যে 5 নম্বর মানে অন্যান্য কাজ, 4 নম্বর পয়েন্ট অন্যান্য কাজ আছে। এরা খালি ব্যাংকিং ব্যবস্থাটাই করে না, এরা আরো অনেক কিছু ব্যবস্থা করে ব্যাংকিং ছাড়াও, যেমন সোনা কাপড়ের ব্যবসা ওইসব। আর সবচেয়ে শেষ, এদের সীমাবদ্ধতা বা ত্রুটি, এরা এখনো সেই পুরানো পুরানো বা সনাতন পদ্ধতিতে কাজ করে। আমানত চেক ব্যবস্থা এখনো সঠিকভাবে গড়ে ওঠেনি, সুদের হার খুব বেশি আর অনিয়মিত। আর সবচেয়ে বড় কথা, এদের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই যারা যারা মানে যে আমাদের টাকা পয়সা কন্ট্রোল করে, তাদের এর সাথে কোনো সরাসরি নিয়ন্ত্রণই নেই, মানে একদম অসংগঠিত। আর একদম শেষ পয়েন্ট, কিছু কারণ যেগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেন হয়তো আসতে পারে, শিওর নয়। মানে আমাদের যেই দেশীয় ব্যাংকাররা এখনো টিকে আছে, রিজনস ফর সার্ভাইভাল অফ ইন্ডিজিনাস ব্যাংকার, এখনো যে টিকে আছে, তাদের মোট কথা 5টা কারণ আছে। একটা হচ্ছে পর্যাপ্ত ঋণের সুবিধা, মানে যখন ইচ্ছা হবে তখন পর্যাপ্ত একটা ঋণ পেয়ে যাব। জামিন ছাড়া ঋণ পাওয়া, মানে কোনো কিছু জামিন না দিয়েই ঋণ পাওয়া যাবে এখানে। তারপরে দ্রুত ঋণ পাওয়া, যেরকম বললাম ব্যাংকে গেলে ক্রেডিট স্কোর লাগবে ভালো। তারপরে আমাকে ঋণ দেওয়ার জন্য আমার কাছে কিছু একটা অ্যাসেট থাকতে হবে। আর শেষে হচ্ছে পরিচালন ব্যয় খুব কম, মানে এর পরিচালনা ব্যয় যেটা আছে এই ব্যাংকটা চালানোর, মানে এমনি ব্যাংক চালানোতে পরিচালন ব্যয় হচ্ছে অনেক বেশি হয় নর্মালের চেয়ে, ওইটা হচ্ছে এখানে প্রচুর কম, তাই জন্য প্রচুর সুবিধা হয়। আর আধার সংক্রান্ত ঝুঁকি কম এখানে, যে এখানে মানে তাড়াতাড়ি আদায় করতে চলে আসে না, ওরকম হিসাব। এনিওয়েজ এটা ছিল যে সেকেন্ড টপিক, মানে হচ্ছে ইন্ডিজিনাস ব্যাংকিং সিস্টেম।